আসসালামু আলাইকুম, সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আমার নেক্সট ক্লাসে। আমি আজকে তোমাদের সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা আজকে মূলধন বাজেটিং আমি এনপিভি এবং আইআরআর দিয়ে শুরু করবো। আশা করি তোমরা ভালো আছো। আমরা তোমাদেরকে আসলে এভাবে অনলাইন ক্লাস যেভাবে নিতে পারছি এটাতে আমাদেরও আসলে ভালো লাগছে যে আমরা আসলে ডিরেক্টলি তোমাদেরকে নিতে না ক্লাস নিতে না পারলেও এভাবে চালিয়ে যাচ্ছি। এটার জন্য এই কাজটা চালিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আসলে যারা হেল্প করছেন তারা অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞতা, আমাদের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল স্যার মহোদয় এবং আমাদের আশেপাশে যারা আছেন তারা হেল্প করছেন এটাতে, তাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং তোমাদেরকেও আমরা স্বাগত জানাই যাতে তোমরা এটাতে রেসপন্স করো। থ্যাংক ইউ। আমি আজকে তোমাদেরকে মূলধন বাজেটিং এর নেট প্রেজেন্ট ভ্যালু এবং আইআরআর যতটুকু পারি যতটুকু সম্ভব ধারণা দিয়ে যাব। ঠিক আছে, লাস্ট ক্লাসে আমি বলেছিলাম নেট প্রেজেন্ট ভ্যালু কি, আজকে জাস্ট এটা আমি ম্যাথ করাবো। ম্যাথের মধ্যে তোমরা যতটুকু সম্ভব তোমরা বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আর যদি কোনো কোয়েরি থাকে তোমরা অবশ্যই আমাকে ইনবক্স করতে পারো অথবা ফোন দিতে পারো অথবা যেভাবে জানিয়ে দিতে পারো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে নেট প্রেজেন্ট ভ্যালু। হ্যাঁ, নেট প্রেজেন্ট ভ্যালু তো আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, নেট প্রেজেন্ট ভ্যালু হলো এমন একটা ভ্যালু যেটা কি করে আমাদের সিএফ এবং আমাদের যে ক্যাশ আউটফ্লো এবং ইনফ্লো আছে ওটা ডিফারেন্সটা ভ্যালুটা বের করে আমরা ওটাতে আমরা আসলে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে দেখি আমাদের প্রজেক্টটা কি লাভবান হচ্ছে নাকি লসে যাচ্ছে। প্রজেক্টটা যদি লাভ হয় তাহলে আমরা সেই প্রজেক্টটা গ্রহণ করি এবং প্রজেক্টটা যদি লস যায় তাহলে সেই প্রজেক্টটা আমরা কি করি, বর্জন করি। এই ডিসিশনটাই আমরা কি করি নেট প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে। আমরা আসলে কি মূলধনটা কি ওই প্রজেক্টে ইনভেস্ট করব কি করব না সেই ডিসিশনটা নেওয়ার জন্যই আমরা নেট প্রেজেন্ট ভ্যালু হিসাব করি। এবং সবচেয়ে মেইন কথা যেটা মূলধন বাজেটিং এর চারটা কৌশলের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ইউজড যে কৌশল সেটা হলো কি নেট প্রেজেন্ট ভ্যালু। এখন পর্যন্ত এটাকে কি বলা হয়, সর্বজনীনে বলা হয়। থ্যাংক ইউ। তাহলে আমি শুরু করছি নেট প্রেজেন্ট ভ্যালু। আমি প্রথমে সিদ্ধান্ত দিয়ে শুরু করব। সিদ্ধান্ত কিভাবে নিব, মানে প্রজেক্ট আমি নিব কি নিব না সেই সিদ্ধান্তটা আমি কিভাবে নিব। নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি যদি ধনাত্মক হয়, আই মিন পজিটিভ, নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ বা ধনাত্মক, মানে মানটা যদি পজিটিভ বা ধনাত্মক হয় প্রজেক্ট গ্রহণযোগ্য। প্রজেক্ট বা প্রকল্প, তোমরা তো অবশ্যই প্রকল্প নামে বেশি অভ্যস্ত, এটাতে প্রকল্প গ্রহণযোগ্য। এটা হলো একটা ডিসিশন। আরেকটা ডিসিশন হলো নেট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ, ঠিক আছে, বা ঋণাত্মক, মানে মানটা যদি ঋণাত্মক আসে, ঠিক আছে, হয় প্রকল্পটি সরাসরি কি বর্জনীয়। এখানে আর কোনো কিছুই চিন্তা করতে হবে না, প্রকল্পটি কি করতে হবে, বর্জন করতে হবে। এবং আরেকটা মান আসতে পারে কি নেট প্রেজেন্ট ভ্যালু 0, এনপিভি কি 0 বা 0 হলে, মানে মানটা যদি 0 হয় তাহলে যে ইনভেস্টর অথবা যে মূলধনটা বাজেট করবে ব্যবস্থাপক কি করতে পারে, প্রকল্পটি গ্রহণ করতেও পারে গ্রহণ করতে পারে বা নাও করতে পারে, সেটা তার ইচ্ছা, বা নাও গ্রহণ করতে পারে। সেটা তার ইচ্ছা। আসলে সবাই তো আর মানে প্রথম বছর আমাদের লাভ যদি না হয়, অনেকেই চিন্তা করে পরের বছরে লাভ হবে কিনা, সেজন্য অনেকে প্রকল্পটা গ্রহণ করে, আবার অনেকে প্রকল্পটা বর্জন করে। ঠিক আছে, এটা লিখে ফেলিও তোমরা। আমি এখন ছোট উদাহরণের মাধ্যমে তোমাদেরকে একটু ম্যাথগুলো দেখিয়ে দিব। আগে আমি ফর্মুলাটা লিখে দিই। ফর্মুলা লিখো, এনপিভি
এটাকে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট তোমরা বলতে পারো, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। নেট প্রেজেন্ট ভ্যালু ছোট উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিব। দেখো একটু জাস্ট পড়ার চেষ্টা করবা সাথে সাথে, কারণ এই ম্যাথগুলো আগে না বুঝলে পরে করতে পারবো না। একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 10,000 টাকা এবং আগামী 5 বছরের নগদ আন্তঃপ্রবাহ দিয়ে দিবে। হ্যাঁ, 5 বছর প্রকল্পটি হতে নগদ আন্তঃপ্রবাহ আসবে প্রথম বছর 4,000, দ্বিতীয় বছর 4,000, তৃতীয় বছর 3,000, 5,000, পঞ্চম বছর 2,000 টাকা। বাট্টার হার সবসময় নেট প্রেজেন্ট ভ্যালু বা আইআর এর মানে আন্ত আয় হারে বাট্টার হার দেওয়া থাকবে। বাট্টার হার হলো 10% নিট বর্তমান মূল্য। এখন আমাদের এটা থেকে নিট বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। নিট বর্তমান মূল্য নির্ণয় করব, ঠিক আছে? তাহলে আমি মুছে ফেলছি। নিট বর্তমান মূল্য আমি কিভাবে নির্ণয় করব দেখিয়ে দিচ্ছি। খুব ইজি একটা অঙ্কের মাধ্যমে প্রথমে বুঝিয়ে দিচ্ছি, পরে কঠিন ম্যাথে যাব। তাহলে আমরা প্রথমে কি জানি? আমরা জানি লিখব কি এনপিভি। এনপিভি মানে নিট বর্তমান মূল্য। শর্টকাটে লিখছি, ফর্মুলাটা দিলাম n = 1, ঠিক আছে? সিএফটি। সিএফটি বলতে আমাদের প্রতি বছরের কি নিট বর্তমান মূল্য বোঝাচ্ছে। 1 + k⁻t - CF naught n এখানে সাইড লিখছি, t হলো সময়, ঠিক আছে? CF 0 হলো প্রাথমিক বিনিয়োগ, CF naught হলো, CFT হলো বাৎসরিক। এখানে যেহেতু বছরে বলে দিয়েছে তাই বাৎসরিক আন্তঃপ্রবাহ লিখব, আন্তঃপ্রবাহ, ঠিক আছে? তাহলে আমি দেখি সিএফটি টিটাকে আমরা কি করব আলাদা আলাদা বছরে নিয়ে যাব। আমাদের কয়টা সিএফ আছে তাহলে দেখতে হবে 5টা বছর। তাহলে আমাদের 5টা বছরে নিতে হবে। সিএফ 1 + k⁻1। তোমরা জানো এখানে 1 দিতে হয় না, তারপরেও দিচ্ছি তোমাদের বুঝার সুবিধার্থে। CF 2 1 + k⁻2। CF 3 মানে বছর হিসাব করে দিচ্ছি 1 + k⁻3। বাকিগুলো একটু নিচে দিচ্ছি। CF 4 1 + k⁻4। CF 5 পঞ্চম বছরে CF 1 + k⁻5 মাইনাস মেইনটা CF naught মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, ঠিক আছে? একটু দেখে নাও। আমি এখন মান বসাবো এগুলোর। মান দেখো, প্রথমটাতে ছিল 4,000, কে হলো আমাদের কত পার্সেন্ট বলেছিল? 10%, 10%, তাহলে 1 4,000। দ্বিতীয় বছরও 4,000, 10⁻²। তৃতীয় বছর ছিল 5,000, 3,000 1 + 0.10⁻3। চতুর্থ বছর 5,000, 1 + 0.10⁻4। পঞ্চম বছর ছিল 2,000,
1+1 তোমরা একটু বাসায় ক্যালকুলেট করে নিবে, আমি এখানে ক্যালকুলেট করে দেখাচ্ছি। মাইনাস প্রাথমিক বিনিয়োগ ছিল কত? 10,000, ঠিক আছে? তাহলে 3,636 প্লাস 3,306 যোগ 2,254 5 বছর, 3,853 টাকা, ঠিক আছে? তাহলে নিট বর্তমান মূল্য কত হলো? 3,853 টাকা। দেখেছো এখানে নিট বর্তমান মূল্যটা পজিটিভ ভ্যালু, মানে এখানে কি পজিটিভ ভ্যালু মানে ধনাত্মক ভ্যালু। তাহলে আমরা কি করব? তার মানে আমরা বুঝে নেব এই যে প্রকল্পটা, সেই প্রকল্পটা কি গ্রহণযোগ্য। যেহেতু পজিটিভ আসছে মান, আমার এখানে যদি নেগেটিভ আসতো তাহলে আমরা প্রকল্পটা সরাসরি কি করতাম? বর্জন করতাম। এবং যেহেতু এখানে প্রকল্পটি ধনাত্মক মান এসেছে, তাহলে প্রকল্পটি কি করতে হবে? গ্রহণযোগ্য। এতটুকু বুঝেছো? এখন আমি আইআরআর ফর্মুলাটা দেখিয়ে দিব, কারণ আইআরআর এবং আইআরআর করতে হলে আমাদের অবশ্যই কি লাগবে? নেট প্রেজেন্ট ভ্যালু লাগবে, ঠিক আছে? তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু আমরা এভাবে বের করবো। এখানে যতগুলো, এখানে আমরা প্রকল্প একটা দেখিয়েছি, যেহেতু একটা প্রকল্প ছিল তাই আমরা একবার করেছি। এখানে যতগুলো প্রকল্প দিবে, যদি 10টা প্রকল্প দেয়, সেম ভাবে 10টা প্রকল্পটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? আর 10টা প্রকল্পের মধ্যে যদি আমাদের বলে যে কোনটা গ্রহণযোগ্য, যদি সবগুলো পজিটিভ হয় তাহলে আমাদের স্বাধীন প্রকল্প হলে সবগুলাই নিতে পারবো। আর যদি পরস্পর বর্জনশীল প্রকল্প হয় তাহলে যেটা হাইয়েস্ট ভ্যালু আসবে 10টা প্রকল্পের মধ্যে, পজিটিভ ভ্যালু, হাইয়েস্ট পজিটিভ ভ্যালু যেটা আসবে সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। তোমরা যখন ম্যাথ করবো আস্তে আস্তে সেগুলো পাবে ইনশাল্লাহ। তাহলে এখন আমি আন্ত আয় হারের ফর্মুলাটা দিচ্ছি। আন্ত আয় হার বা ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্ন, ঠিক আছে? আমাদের এই আমি একসাথে করাচ্ছি, কারণ হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন করতে অবশ্যই আমাদের কি লাগবে? নেট প্রেজেন্ট ভ্যালু লাগবে। এটা একটু বলে দেই যে বাট্টার হারে নগদ বহিঃপ্রবাহে বর্তমান মূল্যের সমান হয়। অথবা এটাও লিখতে পারো, অথবা বা এনপিভি, যে বাট্টার হারে কি হয়? যে বাট্টার হারে, এটা হলো একটা হার, হারটা কি হবে? যে বাট্টার হারে এনপিভি সমান 0 হবে, এনপিভি ইকুয়াল টু 0 হবে, তাকে কি বলে? আইআরআর বা আন্ত আয় হার বলে। মানে যে বাট্টার হারে আমাদের নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ সমান হবে তাকে আমাদের আন্ত আয় হার বলে। এটা ফর্মুলাটা দিয়ে দিচ্ছি। এই ফর্মুলায় অবশ্যই এনপিভি আসবে, যেহেতু আমাদের কি করতে হবে? এনপিভি কে 0 করতে হবে। আইআরআর সমান ব্র্যাকেট দাও এলআর
এলআর। এলআর মানে হলো লোয়ার রেট, নিম্ন সুদের হার, নিম্ন সুদের হার। এইচআর হলো উচ্চ সুদের হার। তাহলে এনপিভি যেহেতু এখানে একটা জিনিস দেখো, মানে একটু খেয়াল করো, যেখানে দুটা সুদের হার দিয়েছে, একটা এলআর, একটা হলো কি এইচআর, ঠিক আছে, এলআর এবং এইচআর। তাহলে আমাদের কিন্তু যে কোনো ম্যাথে বাট্টার হার কয়টা দেয়া থাকে? একটা দেয়া থাকে। সুতরাং বাট্টার হার যখন একটা দেয়া থাকবে, আরেকটা আমাদের কি করতে হবে? ধারণা করে নিতে হবে কোনটা আসলে নিম্ন সুদের হার ধরবো না উচ্চ সুদের হার ধরবো। যদি বাট্টার হার ধরো 10% দেয়া আছে, তাহলে আমি 12% একটা সুদের হার ধরতে পারি। অথবা বাট্টার হার যদি 12% দেওয়া থাকে, আমি একটা নিম্ন সুদের হার ধরতে পারি, 10% ধরতে পারি। সেটা ডিপেন্ড করবে আমাদের এনপিভির মান কত হয়। এনপিভির মান যদি আমার খুব বেশি হয়, মানে ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে আমরা উচ্চ সুদের হারে হলে আমাদের ভ্যালু কিন্তু নেগেটিভ আসার সম্ভাবনা থাকে। তাহলে তোমরা কি করতে পারবা? ওইটাকে উচ্চ সুদের হার ধরে একটা নিম্ন সুদের হার ধরবা, ঠিক আছে? আমি অঙ্ক করালে আরো ক্লিয়ার হয়ে যাবে। একটা অঙ্ক শুরু করি, ছোট অঙ্ক। একটি প্রকল্পে নির্ণয় করতে চাই। প্রথমে নিম্ন 60,000 টাকা। প্রকল্পটি বছর লিখে নাও। ঠিক আছে, এখন আমরা দ্রুত প্রথমে নগদ আন্তঃপ্রবাহ এনপিভি বের করবো 12%। আমাদের কত দেওয়া আছে? বাট্টার হার দেওয়া আছে 12%, বহিঃপ্রবাহ দেওয়া আছে 60,000 টাকা, মানে প্রাথমিক বিনিয়োগ 60,000 টাকা, আর আন্তঃপ্রবাহ দেওয়া আছে। আমরা প্রথমে দেখো বাট্টার হার 12%-এ আমি এনপিভি বের করছি। আমি সিএফ এনপিভি ফর্মুলাটা বসিয়েছি, তারপরে আমি মানগুলা বসালাম। মানগুলা বসানোর পরে ক্যালকুলেশন করলে কত আসে? ক্যালকুলেশন করলে এখানে আসছে এনপিভি সমান 14,961.89 টাকা।
যেহেতু এটা পজিটিভ আসছে, তাহলে এনপিভি পজিটিভ আসছে, তাহলে আমি এটাকে আমরা কোন বাটার হার ধরতে পারি? 12%টাকে আমরা নিম্ন বাটার হার ধরতে পারি। এখন আমি যদি 12%কে নিম্ন, এটা জাস্ট ধারণা করে নিতে হবে, যেহেতু এটা কি আসছে? পজিটিভ আসছে। 12%কে আমি নিম্ন বাটার হার ধরে নিলে উচ্চ বাটার হার 12 থেকে 14, 16 বা 20 যে কোনো একটা ধরতে পারি। ঠিক আছে, আমার সুবিধার্থে আমি উচ্চ বাটার ধরে নিলাম। ধরি উচ্চ বাটার হার 20%। ঠিক আছে, তাহলে ঠিক সেম ভাবে আমি আবার এনপিভি বের করব। এনপিভি ফর্মুলা কি ছিল? CF1 1 plus K 1 CF2 1 plus K 2। তোমরা ঠিক সেম ভাবে জাস্ট বাটার হার কে এর জায়গায় 12% এর জায়গায় কি করবা? 20% বসাবা। CF3 1 plus K equal 3 CF4 1 plus K per 4, যেহেতু 5টা ইয়ার, CF5 1 plus K to the power 5 minus CF0। ঠিক আছে, তাহলে বাটার হার 20% হবে, আর বাকিগুলো সব সেম থাকবে। CF0 হলো 60,000। তখন এনপিভি কত আসবে? বাটার হার 12%-এ বাটার হার 20%, মানে উচ্চ বাটার হার এনপিভি আসে হচ্ছে আমাদের -2204 টাকা, মানে ঋণাত্মক। ঠিক আছে, যখন 20% -2204 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এনপিভি যদি ওটা যদি এলআর হয়, এটা হবে কি? এইচআর, হায়ার রেট, উচ্চ বাটার হারে। তাহলে এখন আমি আইআরআরটা বের করে ফেলবো। আইআরআর ফর্মুলাটা আমরা জানি, লোয়ার রেট মানে নিম্ন বাটার হার প্লাস এনপিভি এইচআর। ঠিক আছে, এইচআর মাইনাস এলআর। এলআর হলো কত আসছে? 14,000, সরি 12%, 0.12 যোগ 14,000 কত আসছিল? 961, 8 9। আবার এখানে আসবে 14,961 মাইনাস তো মাইনাস তো ফর্মুলার মাইনাস, আর একটা মাইনাস হলো কি? 2204 ভ্যালুর মাইনাস। এইচআর হলো 20% 0.20, এলআর হলো 12% 0.12। ঠিক আছে, তোমরা একটু লিখে নাও। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি। তাহলে তোমরা এখানে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করে আমার এখানে আসতেছে 18.97%। যেহেতু এটা হার, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে? সবশেষে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করলে আসছে কত? 18.97%, 18.97% আসছে। ঠিক আছে, এখন আসবে সিদ্ধান্ত। একটু লিখে নাও। ঠিক আছে, সিদ্ধান্ত আমি কিভাবে নিব? আমাদের এখানে মেইন বাটার হার কত পার্সেন্ট? 12%। তাহলে সিদ্ধান্ত হবে আইআরআর। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি আইআরআর যদি কে থেকে বেশি হয়, গ্রেটার দেন কে, প্রকল্প গ্রহণযোগ্য। আইআরআর লেস দেন কে, প্রকল্প বর্জনীয়। তাহলে কি, যদি বেশি হয় কে এর চাইতে, কে আমাদের এখানে হলো কত? তাহলে এখানে 18.97%, আমাদের এখানে গ্রেটার দেন কি? 12%। ঠিক আছে, তাহলে আমাদের কি আসবে? প্রকল্পটি কি করতে হবে? গ্রহণ করতে হবে। আমরা চাইলে প্রকল্পটি কি করতে পারবো?
গ্রহণ করতে পারবো। এভাবেই আমাদের যতগুলো প্রকল্প আসবে আমাদের এই ডিসিশনে যেতে হবে। এই ডিসিশনে গিয়ে তখন আমাদের দেখতে হবে আইআরআর বেশি না আইআরআর কম। যদি আইআরআর বেশি হয় তাহলে গ্রহণযোগ্য, যদি আইআরআর কে থেকে অথবা যেটা বাট্টার হার দেওয়া থাকবে সেটা থেকে কম হয় সেটা বর্জনীয়। এখানে যতগুলো প্রকল্প আসবে ততগুলোর জন্য সেম রুলস। ঠিক আছে, তাহলে স্টুডেন্টস আমি আসলে আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। আমাদের আসলে মূলধন বাজেটিং এ আজকের মতো শেষ হলো। আমাদের নবম অধ্যায়, এরপর একটা চ্যাপ্টার আছে রিস্ক এন্ড রিটার্ন, ওটা আমি নেক্সট ক্লাসে শুরু করব। এবং তোমাদের এরপরে আসলে তোমাদের ফিনান্সের প্রথম পার্টটা শেষ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।